নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আজকে আমাদের নিবেদন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে ইভা সান্যালের পরবর্তী গল্প হিরণ্ময় হত্যা রহস্য। নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের আজকের এই গল্পটি কেমন লাগলো, আর চটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতেও ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক আমাদের আজকের এই নিবেদন। দেখো তো, একটু চয়েস করে দাও না, এই নীল কাতান বেনারসিটা পরবো নাকি এই হলুদ বালুচরিটা? দিগন্ত হাঁ করে ইভার মুখের দিকে চেয়ে বলল, আরে আধ ঘন্টার মধ্যে বের হব, কিন্তু এখনো তোমার শাড়ি বাসা হলো না, এরপরে রেডি হবে কখন? হব না, যাও। রাগ করে মুখ ভেঙচে দুটো শাড়ি নিয়ে নিজের ঘরের দিকে যেতে যেতে ইভা বলল, যতগুলো কথা খরচ করলে না, তার মধ্যেই তো একটা রং বলা হয়ে যেত, তাই না? দিগন্ত চায়ের কাপটা সেন্টার টেবিলে রেখে বোধহয় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ইভার শাশুড়ি সিরিয়ালের অ্যাড আসার সুযোগে ক্ষণিকের বিরতিতে সোফায় গা এলিয়ে বললেন, নীল রংটা ভালো নয়, ওটা শনিদেবের রং। কি দরকার বলতো বাবা এমন অসময়ে শনিকে নেমন্তন্ন করে আনার? তার চেয়ে হলুদটাই পরো। দিগন্ত ঠোঁটের কোণে একটা ব্যঙ্গের হাসি এনে বলল, ওই যে হয়ে গেল, হলুদটাই পড়ো তাহলে। হলুদটা আবার কার রং কে জানে। ইভা একটা দীর্ঘশ্বাস ছেড়ে নীল আর হলুদ দুটো শাড়ি নিয়েই চলে গেল চেঞ্জ করতে। একটা বিয়ে বাড়ি আছে নিউ টাউনের দিকে, এর জন্যই এত সাজগোজ। বাইরের ডাইনিং রুমে ইভার শাশুড়ি তখন আবার মেতে উঠেছেন কমলার সংসার নিয়ে। দিগন্ত কি যেন একটা মেইল দেখছিল মোবাইলে। ঠিক তখনই বাইরের দরজার কলিং বেলটা বেজে উঠল। দিগন্ত খানিক অবাক হয়েই দরজার দিকে এগিয়ে গেল। কি দাদা, চিনতে পারছেন? কেমন আছেন বলুন, সব ঠিকঠাক চলছে তো? দিগন্ত মোটেও চিনতে পারল না। এদিকে ভদ্রলোক দিগন্তকে প্রায় ধাক্কা মেরে ঘরের ভেতর ঢুকে গেল। আরে না, মানে দিগন্ত খানিকটা ইতস্তত করল। ভদ্রলোক হয়তো এতক্ষণে বুঝেছেন তাকে দিগন্ত চিনতে পারেন। আরে কি হলো, চিনতে পারলেন না? আরে সেই যে বুচুর নিখোঁজ হওয়া, ম্যাডামের ছেলে ধরাটাকে ধরা, আমি পান্ডে, চিনতে পেরেছেন? দিগন্তর মুখে এবার হাসি ফুটল। পাণ্ডেবাবুর এত কিছু না বললেও চলতো। দিগন্ত এতটাও ভুলো নয়। আসলে ভদ্রলোককে সবসময় অফিসিয়াল পোশাকেই দেখে এসেছে তো, তাই হঠাৎ করে অন্য পোশাকে ঠিক ধরতে পারেনি। আরে স্যার, আপনি? সরি, একদম চিনতে পারিনি, কিছু মনে করবেন না প্লিজ। আরে না না, মনে করব কেন? পাণ্ডেবাবু সোফায় গা এলিয়ে বেশ জাঁকজমক করে বসলেন। মানে বলছিলাম, ম্যাডাম আছেন নাকি? হ্যাঁ আছেন আছেন, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। এই বলে ভেতরে চলে গেল দিগন্ত। ইভা তখন মাথায় রজনীগন্ধার খোঁপাটা কাঁটা দিয়ে চেপে চেপে বসাচ্ছিল। হঠাৎ পাণ্ডেবাবুর আসার কথা শুনে বাইরে এলো, মুখে চিন্তার ছাপ। এদিকে ইভাকে এমন সাজাগোজা অবস্থায় দেখে পাণ্ডেবাবু এতক্ষণে বোধহয় বুঝতে পেরেছেন তিনি রীতিমতো অসময়ে এসে পড়েছেন। এহে, বেরোচ্ছিলেন ম্যাডাম? আমি বোধহয় একদম অড টাইমে এসে পড়েছি, তাই না? ইভা হালকা হাসি হেসে বলল, না না, সেরকম কিছু নয়, আপনি বলুন না। বুচুকে তো একটা রিহ্যাবে পাঠানো হয়েছিল, এখন ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, ফিরে গেছে। পাণ্ডেবাবুর কথা শুনে মনে হচ্ছে না তিনি সত্যি বলছেন বলে। হয়তো জানেনই না বুচু রিহ্যাব থেকে ফিরেছে কিনা। কিন্তু তাহলে উনি এখানে এলেন কেন? ইভা গলাটা ঝেড়ে বলল, আসলে আমাদের একটা জায়গায় যাওয়ার আছে, তা একটু যদি বলেন কি ব্যাপার। হ্যাঁ ব্যাপার? হ্যাঁ ব্যাপার। ব্যাপার হলো ওই যে পাশের রাজাবাগান থেকে দুটো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের সন্দেহ ওদের বোধহয় বাংলাদেশের বর্ডারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি একটু না। ইভার এমন স্পষ্ট না পাণ্ডেবাবু বোধহয় এক্সপেক্ট করতে পারেননি। ইভা আরও স্পষ্ট করে বলল, আপনি ঠিকই শুনেছেন পাণ্ডেবাবু, আমি আর এসবের মধ্যে নেই। বুচুর ব্যাপারটা আমি নিতান্তই এমনি এমনি জড়িয়ে পড়েছিলাম, তার জন্য যথেষ্ট হেনস্থা হতে হয়েছে আমাকে। কিন্তু আর নতুন করে আমি কোনো কেসে জড়াতে চাই না।
পাণ্ডেবাবু কেমন যেন থম মেরে গেলেন কথাটা শুনে। ইভা এদিক ওদিক তাকিয়ে মুখে একটা কৃত্রিম হাসি এনে বলল, না মানে আজ আমাদের একটু তাড়া আছে, একটা জায়গায় যেতে হবে, তাই যদি কিছু মনে না করেন। পাণ্ডেবাবু এমনিতেই যতই ভোঁতা বুদ্ধির লোক হন না কেন, এই ইঙ্গিতটা বেশ ভালোই বুঝতে পারেন। মুখে কেমন একটা হাসি মাখিয়ে বললেন, আরে না না, সেই তো ঠিক আছে, আমি বরং আজ আসি, আরেকদিন কথা হবে। পাণ্ডেবাবু চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই দিগন্ত আর ইভা গাড়িতে উঠল বিয়ে বাড়ি যাওয়ার জন্য। দিগন্ত নিজেই ড্রাইভ করছে। ভদ্রলোককে ওইভাবে না বললেই পারতে। ইভা বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল, তাই দিগন্তর কথাটা ঠিকমতো ধরতে পারল না। মানে ওই পাণ্ডেবাবুকে, ওনাকে তুমি ওইভাবে না বললেও পারতে। কিন্তু তাহলে কিভাবে বলতাম তুমিই বলো। তুমিই তো একেবারে পাহাড় সমান দাঁড় করিয়ে দিয়েছিলে ওই বুচো কিডন্যাপের সময়। তুমি কি চাও বলো তো? আমি ওই রাজবাগানের মেয়েগুলোর নিখোঁজের ব্যাপারে কথা বলি? চাইলে আমি যেতেই পারি, কোনো অসুবিধা নেই আমার। শোনো না, ফোন করব পাণ্ডেজিকে? আরে না না, আমি কি তাই বলেছি নাকি? এমনিই বলছিলাম। ভদ্রলোক একটু বেশি আশা করে এসেছিলেন, হয়তো একটু খারাপই লেগেছে। কিন্তু এমন আশা করেই বা কেন এরা, বুঝি না আমি। নিউ টাউনের কাছে একটা কমিউনিটি হলে বিয়েবাড়ির অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। দিগন্তর এক কলিগের বিয়ে রিসেপশন। বিয়েবাড়িতে ঠিক কাউকেই ভালো করে চেনে না ইভা। দু একজনকে মাঝে মাঝে দেখেছে, বেশিরভাগের সঙ্গেই তেমন কোনো পরিচয় নেই। এদিকে দিগন্ত মেতে উঠেছে নিজেদের পরিচিতদের নিয়ে। ইভা দুটো চিকেন পাকোড়া নিয়ে এক কোনায় বসে নাড়াচাড়া করছিল। ঠিক এই সময় এক বয়স্ক ভদ্রলোক এগিয়ে এসে বললেন, এক্সকিউজ মি ম্যাডাম, ওয়াশরুমটা কোথায়? ইভা এদিক ওদিক তাকিয়ে বলল, ঠিক জানি না, ও মনে হচ্ছে ওই দিকে। ভদ্রলোক আর কিছু না বলেই চলে গেলেন ওই দিকে। ইভার কেমন যেন একটা সন্দেহ হলো। ভদ্রলোককে খুব একটা স্বাভাবিক লাগছিল না। বারবার নিজের ডান হাতের কবজির কাছটা টিপে দেখছিলেন, আর কেমন যেন একটা ভঙ্গিতে চারিদিকে তাকাচ্ছিলেন। ইভা চিকেন পকোড়া দুটো হাতে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন ওই ওয়াশরুমের দিকে। প্রায় 15 মিনিট হয়ে গেল, তবু বের হলেন না তিনি। মনটা কেমন যেন করতে লাগলো ইভা। একটু দূরেই দিগন্ত তার কয়েকজন বন্ধুর সঙ্গে কি একটা কথা নিয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছে। একটু শুনবে? ইভা দিগন্তর কোনোই ধরে টেনে নিয়ে এলো। হ্যাঁ, কি হলো? একজন বয়স্ক ভদ্রলোক ওয়াশরুমের দিকে গেলেন, কিন্তু এলেন না এখনো। একটু দেখবে তুমি? দিগন্ত ওয়াশরুমের দিকে তাকিয়ে বলল, দূর, বাদ দাও তো। আরে বয়স্ক লোকেদের বাথরুমে একটু সময় লাগে। দিগন্ত আবার চলে গেল নিজের বন্ধুদের মধ্যে। ইভাও চলে এসে বসলো সেই কোণের চেয়ারটায়। আরো 5-7 মিনিট কেটে গেল, তবু ভদ্রলোকের কোনো পাত্তা নেই। একটু বাদেই দুজন অন্য ভদ্রলোক গেলেন বাথরুমের দিকে। ইভার চোখ এখনো স্থির সেই দিকে, ঠিক যেটা ভেবেছিল সে। দুজন ভদ্রলোক সঙ্গে সঙ্গেই হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। আগের সেই ভদ্রলোক অজ্ঞান হয়ে পড়ে আছেন ওয়াশরুমের মেঝেতে। ব্যাপারটা দাবানলের মতো ছড়িয়ে গেল গোটা বিয়ে বাড়িতে। একজন ডাক্তার নিমন্ত্রিত ছিলেন বিয়ে বাড়িতে। তিনি দেখে বললেন, ভদ্রলোক বেঁচে নেই, সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে ভদ্রলোকের। এক নিমেষে বিয়েবাড়ির সমস্ত পরিবেশটাই যেন বদলে গেল। পুলিশ এলো, অ্যাম্বুলেন্স এলো। সবাই যখন ওইদিকে ভদ্রলোকের মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আছে, ইভা আস্তে আস্তে সরে এলো একটু ফাঁকা জায়গায়। চারিদিক দেখে নিয়ে মোবাইলটা ব্যাগ থেকে বার করে ফোন করলো। হ্যালো, পাণ্ডেবাবু? আরে ম্যাডাম, কি ব্যাপার আপনি? ইভা আরও একবার চারপাশটা দেখে নিয়ে বলল, শুনুন না, বলছি আমরা এখানে নিউ টাউনে একটা বিয়ে বাড়িতে এসেছিলাম। হ্যাঁ, তা কি হয়েছেটা কি? পাঁঠার মাংসটা সেদ্ধ হয়নি নাকি? বোঝা গেল না ভদ্রলোক ইয়ার্কি মেরে কথাটা বললেন নাকি সন্ধ্যাবেলা ইভা তাকে প্রায় বের করে দিয়েছিল বলে রাগ করে বলল। ইভা সে কথার পাত্তা না দিয়ে সোজা কথাটা বলল, এখানে না এক ভদ্রলোক মারা গেছেন। যা, বিয়ে বাড়ি খেতে এসে মরে গেল? জীবনের কোনো দাম নেই মাই। পুলিশ বলছে হার্ট অ্যাটাক। এক ডাক্তারও দেখে বললেন হার্ট অ্যাটাক,
কিন্তু আমার মনে হচ্ছে এটা খুন। ফোনের ওপার থেকে হাসির আওয়াজ শোনা গেল। এই তো ম্যাডাম, আপনার মধ্যে কিন্তু একজন ডিটেকটিভ জন্ম নিয়েছেন। এমনিতে আপনি যতই ব্যাপারখানা এড়িয়ে চলার চেষ্টা করুন না কেন, আসলে কিন্তু এবারও আস্তে আস্তে এই কেসে ফেঁসে যাবেন। ইভা আবারও এ কথার কোনো উত্তর না দিয়ে বলল, আমার মনে হয়েছে ভদ্রলোককে কোনো ইনজেকশন দিয়ে কৃত্রিমভাবে হার্ট রেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন রাত হয়ে গেছে, সাধারণত পুলিশ এত রাতে বডি পোস্টমর্টমে পাঠায় না। শুনেছি এসব ওষুধ বেশিক্ষণ বডিতে থাকে না। কাল সকালে যদি পোস্টমর্টম করা হয় তাহলে হয়তো কিছুই পাওয়া যাবে না। তা আমাকে কি করতে হবে? পাণ্ডেবাবু জিজ্ঞাসা করলেন। ইভা আরেকবার সব দিকটা দেখে নিয়ে বললে, আপনি একটু দেখুন না, মানে এখানকার ইনভেস্টিগেশন অফিসারকে ডেকে একটু বলুন না, যদি আজ একটু স্পেশাল পারমিশন নিয়ে পোস্টমর্টমটা করিয়ে নিতে পারেন। তা সেটা নিবেদিতা ম্যাডামকে বলুন না, ওর হাজবেন্ড তো আবার কমিশনার সাহেবের খুব ভালো বন্ধু। বোঝাই যাচ্ছে পাণ্ডেবাবু বেশ রেগে আছেন এবং সুযোগ বুঝে বেশ ভাও খাচ্ছে। ইভা আরো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই দূর থেকে দিগন্তর গলা কানে এলো। আরে তুমি এখানে? কি করি বলো তো? তাড়াতাড়ি ডিনারটা সেরে কেটে পড়ি। কি বলো? সামনের লনে ডিনারের আয়োজনটা হয়েছে, বুফে ডিনার, বিশাল সাজানো গোছানো আয়োজন। কিন্তু একজন মানুষ এখানে মরে পড়ে আছে আর আমি এখন ডিনার করব? দিগন্ত ভ্যাবাচাকা খেয়ে বলল, তাই তো, ঠিকই তো। তাহলে বাড়িতে না, বাড়িতে তো রান্নাই হয়নি। এক কাজ করি, ফেরার পথে কোথাও একটা বসে যাব। ইভা কিচ্ছু বলল না। দিগন্ত বলল, এই চলো, ব্রাইড আর গ্রুমকে বলে আমরা বেরিয়ে পড়ি নাকি? সামনের হলটায় এখনো থিকথিকে ভিড়। পুলিশ বলে বলে লোকেদের সরাতে পারছে না। দিগন্ত বর কনের কাছে বিদায় নিয়ে প্রায় দরজা অবধি চলে এসেছে। হঠাৎ ইন্সপেক্টর চেঁচিয়ে বললেন, এখানে ইভা সান্যাল কে আছেন? ইভা চমকে তাকালো। দিগন্ত ভ্রু কুঁচকে ইভার হাত ধরে সামনে এসে বলল, আমার স্ত্রী ইভা সান্যাল। কেন বলুন তো? ইন্সপেক্টর এগিয়ে এলেন। আরে ম্যাডাম, আপনি তো পান্ডে সাহেবকে দিয়ে আমাকে ফোন করালেন। আপনি তো নিজে এসেই আমাকে বলতে পারতেন। আমি আপনার কথা শুনেছি ম্যাডাম। ওই বাচ্চা কিডন্যাপের কেসটা আপনি যেভাবে সামলেছেন সত্যিই ভাবা যায় না, আনবিলিভেবল। সারা হল ইভার দিকে তাকিয়ে আছে। যারা জানে তারা নিজেদের মধ্যে গুজগুজ করছে, আর যারা জানে না তাদের বোধহয় হঠাৎ মনে পড়ে গেছে কদিন আগেই এই মহিলার ছবি বারবার কাগজের পাতায় নিউজ চ্যানেলে দেখা যাচ্ছে। দিগন্ত তাকালো ইভার দিকে। যা হওয়ার তা হয়েই গেছে। পাণ্ডেবাবু ভালোই বদলা নিয়েছেন। ইভা দিগন্তকে কিছু না বলে আস্তে আস্তে এগিয়ে গেল ইন্সপেক্টরের দিকে। আসলে আমি ওনাকে বেশ কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছিলাম। মনে হয় উনি কিছু একটা অস্বস্তিতে ভুগছিলেন, বারবার ডান হাতের কবজিটা ঘষছিলেন। আমার মনে হচ্ছে কোনো ইনজেকশন পুশ করে হার্ট রেট বাড়ানো হয়েছে। খুব তাড়াতাড়ি যদি পোস্টমর্টম করা হয় হয়তো কিছু একটা হলেও জানা যাবে। সবই তো বুঝলাম ম্যাডাম, কিন্তু ব্যাপারটা হলো আর কি, উনি কলকাতায় একাই থাকেন, ওর ছেলে থাকেন বিদেশে। আমরা ওর ছেলের সাথে যোগাযোগ করছি। আসলে ওর পরিবারের লিখিত অনুমতি ছাড়া তো আমরা আর পোস্টমর্টম করতে পারি না। ঠিক আছে, দেখছি কতদূর কি করতে পারি। শেষ পর্যন্ত কি হলো তা আমি আপনাকে জানাবো। বাই দ্য ওয়ে, ভদ্রলোকের নাম হিরণময় মিত্র, কোটিপতি। বেশ কিছু ছোট বড় ব্যবসা থাকলেও ভদ্রলোক বিখ্যাত হলেন একজন ফিল্ম প্রডিউসার হিসেবে। বিয়েবাড়ির আর খাওয়া ছুটল না। আসার পথে একটা রেস্টুরেন্টে ঢুকলো দুজনে। খাবার অর্ডার দিয়ে আসার ফাঁকে দিগন্ত তাকালো ইভার দিকে, কি যেন ভেবে চলেছে। দিগন্ত মুচকি হেসে বলল, শুরু করে দিলে তো। শুরু হয়েই গেল। স্কুল শেষ হওয়ার পর নিবেদিতাকে ইশারা করে থামালো ইভা। হিরণময় মিত্রের বাড়ি বালিগঞ্জে। আমি ঠিকানা জোগাড় করেছি। আসলে আমি একাই যেতে পারি, কিন্তু যাইনি কখনো, তাই আর কি। নিবেদিতা মুচকি হেসে বলল, হিরণময় মিত্র মানে ওই ফিল্ম প্রডিউসার? কাগজে বেরিয়েছে উনি নাকি একটা বিয়ে বাড়িতে গেছিলেন, আর সেখানে নাকি উনি হার্ট অ্যাটাকে মারা যান। আমি ছিলাম ওই বিয়ে বাড়িতে। ইনফ্যাক্ট আমার সামনেই ভদ্রলোক। যাকগে, আপনি যাবেন?
হ্যাঁ, যেতে তো হবেই, যা বুঝতে পারছি। আপনি আমাকে 5টা মিনিট সময় দিন, আমি ছেলেকে বাড়িতে রেখে এক্ষুনি স্কুটি নিয়ে আসছি। ইভা ঘাড় নাড়ল। এ বালিগঞ্জে ইন্ডিয়ান জুট টেকনোলজি কলেজের প্রায় পাশেই একটা গগনচুম্বী অ্যাপার্টমেন্টের 36 তলায় ভদ্রলোকের সাজানো গোছানো অতি আধুনিক ফ্ল্যাট। একটু আগেই ডেড বডি এনে রাখা হয়েছে বাড়িতে। কাল রাতেই স্পেশাল পারমিশন নিয়ে পোস্টমর্টম করা হয়েছিল। সমস্ত ফর্ম্যালিটি শেষ করে আজ আনা হয়েছে বডি। এখানে ভদ্রলোকের অফিসের সকলে আসবেন, ফিল্ম জগতের অনেকে আসবেন। তারপর বডি রাখা হবে পিস হাভেনে। ওর ছেলে বিদেশ থেকে আসা অবধি অপেক্ষা করা হবে। ভদ্রলোক এখানে একাই থাকতেন, আর থাকতেন তাঁর সর্বক্ষণের সঙ্গী গগন তালুকদার, ভদ্রলোকের PA কাম ম্যানেজার, অনেক দিনের বন্ধু। সেই কলেজ থেকে একসঙ্গে জীবন শুরু করা। হিরণময় মিত্রের এই যে এত বড় সম্পত্তি, তার পেছনে এই মানুষটার কিন্তু অনেক বড় অবদান আছে। ঠিক কোন সময় কোন ব্যবসায় কত লগ্নি করা হবে, কোন ফিল্মে কোন ডিরেক্টর অভিনেতাদের নেওয়া হবে, সব ব্যাপারে এই গগনবাবুই হিরণময়বাবুকে সাহায্য করতেন। হিরণময়বাবুর মৃত্যুতে ভদ্রলোক বেশ ভেঙে পড়েছেন। ইভা আর নিবেদিতা ঘরের এক কোণায় দাঁড়িয়েছিল। ইন্সপেক্টর সাহেব ইভাকে দেখতে পেয়ে এগিয়ে এলেন। আপনি ঠিকই বলেছিলেন ম্যাডাম, এখনও সেরকম কোনো অফিসিয়াল রিপোর্ট আমার হাতে আসেনি। তবে ডক্টরের থেকে জানতে পারলাম ওর রক্তে ওষুধের নমুনা পাওয়া গেছে, আর ওর ডান হাতের কবজিতে ভেইনের মধ্যে সূচ ফোটানোর দাগ স্পষ্ট। ইন্সপেক্টর সাহেবকে ইভার সঙ্গে কথা বলতে দেখেই গগনবাবু এগিয়ে গেলেন। ইন্সপেক্টর সাহেব, আপনি ভালো করে তদন্ত করুন। হিরণময়ের হার্ট খুব ভালো ছিল। গত মাসেই ওর ফুল বডি চেক আপ হয়েছে, সব কিছু ওকে ছিল। কথা নেই বার্তা নেই, হঠাৎ করে এমন হার্ট অ্যাটাক হয় কি করে বলুন তো? ইন্সপেক্টর সাহেব কিছু বলার আগেই ইভা এগিয়ে এসে বলল, আচ্ছা, ওর সাথে কারো শত্রুতা ছিল নাকি? গগনবাবু একবার তাকালেন ইভার দিকে, তারপর আরেকবার চাইলেন ইন্সপেক্টরের দিকে। তিনি মুচকি হেসে বললেন, ম্যাডাম আমার সাথেই আছেন, আমাকে সাহায্য করছেন। আপনি বলুন, ওর সাথে কি কারোর শত্রুতা ছিল? ভদ্রলোক ঘাড় নাড়লেন। না, একেবারেই না। হিরণময়ের সাথে কারোর শত্রুতা থাকার কোনো প্রশ্নই আসে না। ও তো একেবারে মাটির মানুষ ছিল, যে যখন আসছে যা পারছে বুঝিয়ে চলে যাচ্ছে। হিরণময়ও তেমন, সবসময় সকলের জন্য দরজা খুলে বসে আছে। শত্রুতা যদি কারোর সাথে করতেই হয়, তাহলে তো লোকে আমার সাথে শত্রুতা করবে। আমি বরং লোকজনকে খুব একটাও ধারে কাছে ঘেঁচতে দিতাম না। ওদিকে বোধহয় প্রেসের লোক এসেছে। শান্তনু? কে শান্তনু? শান্তনু মানে অভিনেতা শান্তনু মুখার্জি। আসলে কিছুদিন ধরে তনিমা আর দীপিকাকে নিয়ে দুজনের মধ্যে একটা বেশ মনোমালিন্য ছিল। হিরণময়ের ফেভারিট ছিল তনিমা, আর শান্তনুর ফেভারিট ছিল দীপিকা। হিরণময়ের আসন্ন ছবি গোলাপি চাঁদের কে হিরোইন হবে, তাই নিয়ে দুজনের মধ্যে একটা বচসা ছিল। অবশ্য জানি না যে এর জন্য কেউ কাউকে খুন করে দিতে পারে কিনা। তবে ওই দিন ওই বিয়ে বাড়ির অনুষ্ঠানে শান্তনু কিন্তু ছিল। ইভার মনে পড়ল, এক ভদ্রলোককে ঘিরে বিয়ে বাড়িতে বেশ উৎসাহ ছিল। সকলেই ওর সঙ্গে ছবি তোলার জন্য বেশ ব্যগ্র ছিল। ইভা খুব একটা সিনেমা দেখে না, তাই মুখটা চেনা চেনা মনে হলেও তেমন একটা চিনতে পারেনি। কথাগুলো বলে ভদ্রলোক আবার চলে গিয়েছিলেন প্রেসের লোকেদের কাছে। ইভা নিবেদিতা এক কোণে দাঁড়িয়ে রইল। একের পর এক লোক আসছে, কারো হাতে রজনীগন্ধার মালা, কারো হাতে সাদা গোলাপের তোড়া। সবাই একে একে এসে শ্রদ্ধা জানিয়ে আসছে। ইন্সপেক্টর সাহেব পুরো ঘরটা ঘুরে এসে আবার ইভার সামনে দাঁড়ালো। এসছে। ইভা অবাক হয়ে বলল, কে এসেছে? দরজার সামনে বেশ ভিড়। শান্তনু আসতেই ঘরের ভিড়টা সবাই মৃত হিরণময়বাবুকে ছেড়ে একেবারে পিলপিল করে এগিয়ে গেল দরজার সামনে। শান্তনু ঢুকল। পরনে সাদা শার্ট, সাদা প্যান্ট, চোখে কালো সানগ্লাস। হিরণময়বাবুর মৃতদেহের সামনে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য চশমাটা খুলেই আবার পরে নিল। হাতের সাদা রজনীগন্ধার তোড়াটা হিরণময়বাবুর বুকের উপর এক প্রকার ছুঁড়ে দিয়েই সরে এলো একপাশে। প্রেসের লোকেরা এবার গগনবাবুকে ছেড়ে শান্তনুকে ঘিরে ধরেছে।
আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, এইসব হিরো হিরোইনরা সব সময় এমনকি ঘরের মধ্যেও সানগ্লাস কেন পরে থাকে বলুন তো? কে জানে, হয়তো চোখে মাইনাস পাওয়ার, চশমা পরলে জাত যাবে, তাই সানগ্লাস পাওয়ার দেওয়া আছে, চোখেও দেখতে পেলেও আবার স্টাইলও হলো। নিবেদিতা সকলের চোখ বাঁচিয়ে হাত দিয়ে মুখ ঢেকে হেসে ফেলল ইভার কথা শুনে। ইন্সপেক্টর সাহেব এগিয়ে এসে বললেন, কথা বলবেন নাকি ওই শান্তনু মুখার্জির সাথে? বলাই যায়, কিন্তু উনি কি আমার সাথে কথা বলতে রাজি হবে? ইন্সপেক্টর সাহেব একটু এগিয়ে গেলেন শান্তনুর দিকে। প্রেসের ভিড় থেকে নিজেকে কোনো রকমে বাঁচিয়ে তিনি এগিয়ে এসে বললেন, হ্যাঁ বলুন, কিছু বলছিলেন? নমস্কার, আমি ইভা সান্যাল, একটা বাচ্চাদের স্কুলে পড়াই। মানেটা ঠিক বুঝলাম না। আপনি বাচ্চাদের স্কুলে পড়ান, তো কেসের ব্যাপারে আমার সাথে কথা বলবেন মানে? ইভা তাকালো ইন্সপেক্টরের দিকে। শান্তনু কেমন যেন একটা অদ্ভুত কায়দায় হেসে উঠল। তারপর ইভার দিকে ভীষণই তাচ্ছিল্যের ভঙ্গিতে তাকিয়ে বলল, বুঝলাম, কলকাতা পুলিশের একেবারে হাড়ির হাল। একজন বাচ্চাদের স্কুলের টিচারের সাহায্য নিতে হচ্ছে একটা খুনের মামলা কিনারা করতে। বলুন ম্যাডাম, কি জানতে চান? কথাগুলো শুনে ইন্সপেক্টর সাহেবের মুখের আদলটা কেমন যেন বদলে গিয়েছিল। তিনি বেশ রেগে মেগেই কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু ইভা তাকে হাতের ইশারায় থামিয়ে দিল। আপনি সেদিন বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন, আপনি ঠিক কিভাবে নিমন্ত্রিত ছিলেন জানতে পারি কি? মানে আপনি বর না কনের ঠিক কে হন, যদি একটু জানতে পারি? সঞ্জয় মানে যে বর, ও আমার ছোটবেলার বন্ধু। আমরা একসাথে নাটক করতাম। তারপর ও এখন অবশ্যই পুরোপুরি কর্পোরেট ওয়ার্ল্ডে চলে গেছে, তো ওর সাথে আমার বন্ধুত্ব এখনও আছে। বাহ, শুনে বেশ ভালোই লাগলো। আপনি এখন এত বড় একজন অভিনেতা, আপনি আপনার ছোটবেলার বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এত বিজি শিডিউলের মধ্যেও সময় করে নিয়েছেন। বাহ, এ তো দারুণ ব্যাপার। শান্তনু একটু হালকা হাসল। হ্যাঁ নিশ্চয়ই, আমি জীবনের সব রকম সম্পর্কের মূল্য দিই। আজ আমার হাতে কাজ আছে তাই আমি একজন অভিনেতা। কাল কাজ না থাকলে একটা লোকও আমাকে চিনতে পারবে না, তখন আমি একেবারেই সাধারণ একটা মানুষ। ইভা আলতো করে হাসল। আচ্ছা, আপনার সাথে কাল হিরণময় বাবুর দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছিল। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ সুস্থ ছিলেন উনি। কোনো রকম অস্বস্তি চোখে পড়েনি? না তো, বললাম তো উনি একদম সুস্থ ছিলেন। না, আসলে আমি দেখেছিলাম উনি বারবার ডান হাতের কবজিটা ঘষছিলেন। সম্ভবত কেউ কোনো পয়জনাস ইনজেকশন ফুটিয়ে দিয়েছিল ভদ্রলোকের হাতে। হতে পারে, আমি খেয়াল করিনি। আর ওই পার্টিতে অনেকেই উপস্থিত ছিল, তাহলে শুধু আমাকেই কেন সন্দেহ করা হচ্ছে বলুন তো? ইভা শান্তভাবে বলল, আমি তো আপনাকে সন্দেহ করছি না, শুধু জিজ্ঞাসা করছিলাম সেদিন ঠিক কি কি হয়েছিল। কিন্তু শান্তনু আস্তে আস্তে বেশ উত্তেজিত হয়ে উঠল। আশা করি আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। এবার আমি আসি, নমস্কার। শান্তনু চলে যাচ্ছিল। ইভা পেছন থেকে ডেকে এবার সোজাসুজি প্রশ্ন করল, আপনার সাথে হিরণময় বাবুর সম্পর্কটা ঠিক ভালো যাচ্ছিল না, তাই না? শান্তনু এবার ইভার দিকে ফিরে সানগ্লাসটা খুলে এগিয়ে এলো একেবারে সামনে। একেবারে একটা অন্য মানুষ যেন। একেবারে ইভার চোখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, কে বলেছে সব কথা আপনাকে? ওই বুড়োটা, ওই গগন চামচাটা। খুব একটা আস্তে কথাগুলো বলেনি শান্তনু, সব কথাই কানে গেল গগনবাবুর। দূরে তিনি কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। কথাটা কানে যেতেই ছুটে এলেন। এই কি বললি রে? আরেকবার বল তো দেখি। দুদিনের ছোঁড়া, কি জানিস কি তুই আমার সম্বন্ধে? শান্তনু আবার বিশ্রীভাবে হেসে বলল, সবাই সব জানে। হিরণময় বাবুকে ঠকিয়ে তার অফিস থেকে কত লক্ষ লক্ষ টাকা সরিয়েছেন সেটা আর কারোর জানার বাকি নেই, বুঝলেন তো? এই যে আপনার হাতের হীরের আংটিটা, এটা কেনার ক্ষমতা আপনার ছিল। হিরণময় বাবুর কল্যাণীর ফ্যাক্টরিতে মেশিন কেনার টাকা সরিয়ে কিনেছেন তো এটা। সবাই সব জানে গগন চামচা, আপনার এই সাধু সেজে থাকার মুখোশটা এইসব দুদিনের শখের ডিটেকটিভদের সামনে করবেন। এই শান্তনু না অনেক অনেক ঘাটের জল খেয়ে তারপর আজকের শান্তনু মুখার্জি হয়েছে। রাগের চোটে গগনবাবু এবার শান্তনুর কলার টেনে ধরল। শান্তনু এক ধাক্কায় ভদ্রলোককে মাটিতে ফেলে আবার ইভার চোখে চোখ রেখে বলল, শুনুন ম্যাডাম, আসল কথা আমার থেকে শুনুন।
হিরণময় বাবু তার অফিসে গোপন মিটিং ডেকেছিলেন নিজের কোর গ্রুপের মেম্বারদের সাথে, কিভাবে এই লোকটাকে কোম্পানি থেকে বের করা যায়। একটা সময় লোকটা হিরণময় বাবুকে অনেক হেল্প করেছিলেন, তাই এনাকে ঠিক পুলিশ ডেকে তাড়িয়ে দিতে চাইছিলেন না। কিন্তু লোকটার লোভ দিন দিন এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি আর এই ভদ্রলোককে সহ্য করতে পারছিলেন না। গগনবাবু ততক্ষণে মাটি থেকে উঠে আবার শান্তনুর কলার চেপে ধরেছে। তাই না? হ্যাঁ, আর তুই যে তোর প্রেয়সী দীপিকাকে প্রমোট করছিলি দেখে ভদ্রলোক তোকে আপকামিং সবকটা ছবি থেকে বের করে দেওয়ার কথা বলেছিলেন ডিরেক্টরকে। শান্তনু কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি ওসব পরোয়া করি না, এমনিতেই আমি এখন বলিউডে চলে যাব। সালা এখানে না আছে ফেম, না আছে মানি। তারপর আবার ইভার দিকে তাকিয়ে বলল, আরও একজন আছে ম্যাডাম, তন্ময় মিত্র, হিরণময় মিত্রের ছেলে। ইভা ভুরু কুঁচকে বলল, তিনি তো বিদেশে থাকেন। শান্তনু আবার খ্যা খ্যা করে বিশ্রী হেসে বলল, হাসালেন ম্যাডাম, এই বুদ্ধি নিয়ে আপনি তদন্ত করতে নেমেছেন? বিদেশে থাকলে এখানে বাপকে খুন করা যায় না? এই যে আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছি, কোন দেশে কোন জায়গায় কাকে খুন করতে হবে, কাকে ইলোপ করতে হবে বলুন, সব হয়ে যাবে। ইভা একটা বাঁকা হাসি হেসে বলল, বাহ, আপনি তো বেশ করিতকর্মা। শান্তনু একবার জ্বলন্ত চোখে ইভার দিকে তাকিয়ে বলল, ছেলেটা কলেজে পড়ার সময় একটা বাজে কেসে ফেঁসে যায়। একটা মেয়েকে রেপ করে খুন করেছিল। বাবার টাকার জোরে কেসটা ধামাচাপা পড়ে যায়। তারপরেই হিরণময় মিত্র ছেলেকে বিদেশে পাঠিয়ে দেন। সেখানেও যে হাতি ঘোড়া খুব একটা কিছু করেছে বলে তো মনে হয় না। বিদেশ থেকে এলেই সবাই বিল গেটস হয় না, বুঝলেন? লোকে ওখানে ঝাড়ুদারের কাজ করেও এখানে বুক ফুলিয়ে বলে নিউ ইয়র্কে থাকি। হিরণময় মিত্রের সাথে তন্ময়ের সম্পর্ক মোটেই ভালো ছিল না। এমনকি তন্ময়ের হাত খরচের জন্য যে টাকা উনি পাঠাচ্ছিলেন সেটাও বন্ধ করে দিয়েছিলেন। সব সম্পত্তি থেকেও তন্ময়কে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। আপনি ওর পার্সোনাল উকিলের সাথে কথা বলে দেখবেন। এদিকে ভিড়টা ক্রমশ বেড়ে যাচ্ছে। প্রথমে কথাগুলো খুব আস্তে হচ্ছিল, কেউ অত খেয়াল করছিল না। কিন্তু শান্তনু ক্রমশ উত্তেজিত হয়ে এতটাই চেঁচামেচি শুরু করেছে যে প্রেস মিডিয়া ক্রমশ সাপদের মতো ধীর পায়ে এগিয়ে আসছে। ইভা একবার আর চোখে তাকিয়ে দেখল হিরণময় বাবুর নিথর দেহটা একা একা পড়ে আছে। পুরো ভিড়টা এখন এখানে। ৩৬ তলা থেকে লিফটটা নামতে সময় লাগে। লিফটের দরজা খোলা মাত্র ইভার চোখ গেল গেটের বাইরে দাঁড়িয়ে থাকা একটা গাড়ির দিকে। নীল রঙের বেলেনো। ইভা বোধহয় মনে মনে এই গাড়িটা আর গাড়ির ড্রাইভারকেই খুঁজছিল। তোমার সব প্রশ্নের উত্তর কি পরে দিলে চলবে? হ্যাঁ চলবে। আমাকে এখন যেখানে নিয়ে যেতে বলবো সেখানে নিয়ে যাবে তো? না, আগে চলো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে নি। স্কুল থেকে বেরিয়ে সোজা এখানে এসেছো, লাঞ্চ করোনি। ইভা চুপ করে রইল, কিছু বলল না। শেষ কয়েকটা মিনিট ওই ঘরটার মধ্যে এমন একটা দমবন্ধ করা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছিল যে আর কথা বলতে ইচ্ছে করছিল না ইভার। দিগন্ত চুপ করেই গাড়ি চালাচ্ছিল। কাল ইন্সপেক্টর সাহেবের ওইভাবে সবার সামনে ইভাকে ডেকে ভদ্রলোকের খুন না হার্ট অ্যাটাকে মারা গেছেন সেই নিয়ে ডিসকাসের ভঙ্গি দেখেই দিগন্তর সন্দেহ হয়েছিল। সেই জন্যই অফিস থেকে ছুটি নিয়ে বাড়ি বসেছিল। স্কুল ছুটির সময় পেরিয়ে যাওয়ার পরেও যখন ইভা বাড়ি এলো না, তখন না সময় নষ্ট না করে বালিগঞ্জে হিরণময় মিত্রের ফ্ল্যাটের সামনে চলে এসেছিল। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করব? ইভা বলল। দিগন্ত দীর্ঘশ্বাস ছেড়ে বলল, সেই তো, আমার কোনো প্রশ্ন করা চলবে না, অথচ ডিটেকটিভ ম্যাডাম নিজে প্রশ্ন করবেন এখন। ধুর, বলো না। কি প্রশ্ন? সঞ্জয়ের বিয়েতে হিরণময় মিত্র কেন এসেছিলেন বলো তো? ওর সাথে সঞ্জয়ের কি রিলেশন? এই মেরেছে, সে আমি কি করে বলবো? তবে শুনেছি সঞ্জয় নাকি আগে ওই নাটক ফাটক করতো, আর এখনও অবসর সময়ে ওই জুনিয়র আর্টিস্টের কাজ করে। ইভা চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, একজন জুনিয়র আর্টিস্টের বিয়েতেই একজন বিখ্যাত প্রডিউসার আসছে, বাংলা সিনেমার এত বড় অভিনেতা চলে আসছে। হঠাৎ কি মনে হওয়াতে সোজা হয়ে বসলো ইভা। ব্যাগ থেকে ফোনটা বার করে ইন্সপেক্টর সাহেবকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ বলছি, শুনো না, আগে জিজ্ঞাসা করা হয়নি, কাল বিয়ে বাড়িতে ডাস্টবিনগুলো চেক করা হয়েছিল কি? কোথাও কোনো ওষুধের শিশি, সুচ বা ইঞ্জেকশনের সিরিঞ্জ পাওয়া গেছে? হ্যাঁ ম্যাডাম, চেক করা হয়েছিল।
তবে কিছু পাওয়া যায়নি। ইভা ফোনটা রেখে আবার খানিকক্ষণ গুম হয়ে শুয়ে রইল গাড়ির সিটে হেলান দিয়ে। তারপর মিনিট 5 বাদে আবার সোজা হয়ে বসল। সঞ্জয়ের বাড়ি একবার চলো তো। কি মুশকিল! আরে বললাম তো, যেখানে বলবে নিয়ে যাব, কিন্তু তার আগে লাঞ্চটা সেরে নাও। স্কুল থেকে বের হওয়ার সময় একটা কেক শপ থেকে চিকেন প্যাটিস খেয়েছিলাম, এখন তাই আর খিদে নেই। চলো তো এখন। গাড়ি বালিগঞ্জ থেকে সোজা আবার নিউ টাউনের দিকে দৌড়তে শুরু করলো। হ্যাঁ, আমি আগে নাটক করতাম, আর সেই সূত্রেই শান্তনু আর হিরণময় বাবুর সঙ্গে আমার আলাপ। ওদের দুজনের সঙ্গেই আমার বেশ ভালোই সম্পর্ক। ভাবতেই পারছি না আমার বিয়েতে এসে এরকম একটা ঘটনা ঘটেছে। দেখুন, ব্যাপারটা যদি শুধু হার্ট অ্যাটাকের ব্যাপারই হতো তাও একটা কথা ছিল, কিন্তু এটা তো একটা খুন। সঞ্জয় একেবারেই ভেঙে পড়েছে। ইভা আর দিগন্ত বসে আছে সামনে। ইভা চারিদিকটা একবার তাকিয়ে বলল, আচ্ছা, তোমার বিয়েতে ভিডিও হয়েছিল না, সেটা দেখা যাবে? হ্যাঁ, ভিডিও তো হয়েছিল, কিন্তু সেটা তো এখনো এডিট হয়নি। ঠিক আছে, তুমি আমাকে নাম্বারটা দিও, আমি একবার দেখে নেব। হ্যাঁ, শিওর। বসার ঘরে বসে এসব কথা হচ্ছিল। এর মধ্যে হঠাৎই ভেতরে সম্ভবত কিচেন থেকে দুজন ভদ্রমহিলার কথা শোনা গেল। একজন সঞ্জয়ের মা আর একজন বোধহয় সঞ্জয়ের মেড। সঞ্জয়ের মা বলছেন, ওফ বাবা গো, বিয়ে বাড়িতে এত কাজ, এত নোংরা আবর্জনা থাকে, এখন কামাই করলে চলে? একে তো কালকে অনেকেই খাওয়া দাওয়া না করে চলে গেছে, সে এক রাশ খাবার ক্যাটারার আমাদের দড়ি দিয়েছে, লোকজনদের দিয়ে কুল কিনারা পাচ্ছি না, কত যে খাবার নষ্ট হলো গো। এর মধ্যে আবার এই ময়লা ফেলার গাড়ি না এলে চলে? ভেতরের ঘর থেকে এতটাই আওয়াজ আসছিল যে বসার ঘরের কথা থামিয়ে দিতে হলো। সঞ্জয় একটু লজ্জিত মুখে বলল, না, আসলে আর কি ওই ময়লার গাড়িটা আসেনি বলে মা একটু রেগে আছেন। ইভা আলতো হেসে বলল, না, ঠিক আছে। সঞ্জয়ের বাড়ি থেকে বেরিয়ে দিগন্ত বলল, তা আর কোথাও যেতে হবে নাকি এবার বাড়ি ফিরবো? ইভা আপন মনে বিড়বিড় করে বলে যেতে লাগলো, না না, এখন বাড়ি গেলে চলবে না, অনেকগুলো খটকা আছে মনে। সবার আগে জানতে হবে ওই হিরণময় মিত্র আর শান্তনু মুখার্জি সঞ্জয়ের বিয়েতে কেন এসেছিল। আরো অনেকগুলো খটকা আছে, ওগুলো যতক্ষণ না। কথা বলতে বলতেই একবার দিগন্তর চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, শোনো না, তুমি কিন্তু কথা দিয়েছো আমাকে, যেখানে যেখানে বলবা আমাকে কিন্তু নিয়ে যেতে হবে তোমায়। দিগন্ত গম্ভীর হয়ে বলল, তারপর গাড়ি কখনো স্টুডিও পাড়ায়, কখনো হিরণময় বাবুর অফিসে, কখনো আবার সঞ্জয়ের বিয়ের ভিডিও যেখানে এডিট হচ্ছে সেখানে। ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে হয়ে গেল তার ঠিক নেই। গাড়িতে উঠতে উঠতে ইভা বলল, একটু কফি খাওয়াবে? হ্যাঁ, চলো তাহলে কোথাও বসি। না, এমনি ওই সামনের কফি শপ থেকে 2 কাপ কফি নিয়ে এসো না, এখন আর কোথাও বসতে ভালো লাগছে না, একেবারে বাড়ি গিয়েই রেস্ট নেব। দিগন্ত আর কিচ্ছু বলল না, সোজা সামনের কফি শপটার দিকে এগিয়ে গেল। ইভা বসেছিল গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বুজে। হঠাৎ গাড়ির সিটে কে যেন ঠকঠক করল। ইভা চোখ খুলে দেখল একজন বয়স্ক লোক একবার নিজের মোবাইলের দিকে দেখছেন, আবার কখনো দূরে কি যেন দেখছেন। ইভা গলা বাড়িয়ে দেখল ভদ্রলোক গুগল ম্যাপ খুলেছেন। সামনের সোজা রাস্তাটা ক্রস করে ডান দিকের গলিটা দেখাচ্ছে। ভদ্রলোক চশমার ফাঁক দিয়ে বেশ খানিকক্ষণ ধরে ওদিকটা দেখছেন, তবু কিছুতেই কিছু বুঝতে পারছেন না। ইভা দরজা খুলে বেরিয়ে এলো। চলুন, আমি পৌঁছে দিচ্ছি আপনাকে। ইভা একবার আর চোখে দেখে নিল কফি শপটা। দিগন্ত এখনো লাইনে দাঁড়িয়ে, আসতে সময় লাগবে। ইভা এগিয়ে গেল সামনের দিকে। ভদ্রলোক আসছেন পিছনে পিছনে। গলির মধ্যে একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ইভা পিছন ফিরল। এই যে আপনার। ইভার কথাটা আর শেষ হলো না, কে যেন খুব জোরে মাথার পিছনে বাড়ি মারল। চোখের সামনেটা হঠাৎ অন্ধকার হয়ে গেল। কয়েকদিনের মধ্যে আবার একবার মাথায় আঘাত পেলে।
উফ, বলি একটাই তো মাথা, আর কতবার ফাটাবে বলো তো? একটা হসপিটালের বেডে শুয়ে আছে ইভা, দিগন্ত সামনে বসে। একটু আগেই জ্ঞান ফিরেছে। দিগন্তর কথা শুনে হেসে ফেলল ইভা। হাসতে গিয়ে অবশ্য মাথাটা একটু ঝনঝন করে উঠল। আরে ও কিছু না, বেশি জোরে মারিনি তো। সেই তো, 2.5 ঘন্টা ধরে কোনো জ্ঞান নেই। আমি কফি নিয়ে গিয়ে দেখলাম সব ফাঁকা, কোথাও কেউ নেই। তারপর এদিক ওদিক খুঁজে দেখলাম ওই দূরে একটা গলিতে তুমি অজ্ঞান হয়ে পড়ে রয়েছো। পাশের মাটিটা পুরো রক্তে ভেসে যাচ্ছিল। তা ক বোতল রক্ত দিতে হলো? হ্যাঁ মানে, রক্ত দিতে হবে কেন? ও, দিতে হয়নি না, তুমি এমনভাবে বললে আমি তো ভাবলাম 1-2 বোতল রক্তও দিতে হয়েছে বোধহয়। কথা বলতে বলতে ইভা উঠে বসল। বলছি, আমার ফোনটা কোথায় গেল গো? আরে আবার ফোনটা দিয়ে কি হবে? আরে ইন্সপেক্টর সাহেবকে একটা ফোন করতে হবে তো। দিগন্ত তরবর করে আরো অনেক কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ইভা ফোন শুরু করে দিল। হ্যালো, বলছি একটা মিটিং ডাকতে পারবেন, যেখানে সবাই থাকবে, মানে গগনবাবু, শান্তনুবাবু, হিরণময় বাবুর ছেলে তন্ময় আর সঞ্জয়। ফোনটা রেখে দিতেই দিগন্ত বলল, সঞ্জয় কেন? ও আবার কি করলো? ওমা, ওর বিয়ের অনুষ্ঠানেই তো খুন হলে হিরণময় বাবু, তাকে ডাকা হবে না? দিগন্ত চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ইভার দিকে তাকিয়ে বলল, দেখো, ডাক্তার কিন্তু তোমাকে বলে গিয়েছেন রেস্ট নেওয়ার জন্য। জ্ঞানটা ফিরে এসেছে, তাই হয়তো তোমাকে ছেড়ে দেবে, তবে এখন কিন্তু বাড়ির থেকে একটুও বের হওয়া চলবে না। ইভা নিজের ব্যান্ডেজ করা মাথাটায় হাত বোলাতে বোলাতে বলল, অমন কথা বলো না প্লিজ। রক্ত দিতে হয়নি তার মানে এমন কিছু রক্ত বের হয়নি। এখন যদি আমাকে বাড়ি থেকে বের হতে না দাও, তাহলে সকলকে আমার বাড়িতে ডাকতে হবে। ওরে বাবারে, এত লোকের অতিথি সৎকার কিন্তু আমি করতে পারবো না, আগেই বলে দিলাম। হিরণময়বাবুর বসার ঘরে তাঁর একটি বিশাল ছবি টাঙানো হয়েছে। তার সামনে কিছু সাদা ফুলের তোড়া জড়ো হয়েছে। ঘরে মোটামুটি সকলেই জড়ো হয়েছে, গগনবাবু, শান্তনু, সঞ্জয়, সবাই। দিগন্ত আর নিবেদিতাও এসেছে। ইভার কথা মতো ইন্সপেক্টর সাহেব একটা বড় টিভির ব্যবস্থাও করেছেন। এত সব আয়োজন দেখে শান্তনুকে মনে হলো বেশ বিরক্ত। খানিকক্ষণ উসখুস করে সে বলল, কি ব্যাপার? কতক্ষণ ধরে যে এই নাটক চলবে বুঝতে পারছি না। আমার কিন্তু আজ রাতে শুটিং আছে, বের হতে হবে আমাকে। ইভা বেশ উদ্গ্রীব হয়ে বলল, তাই নাকি? বাহ, তা ঠিক কিরকম ক্যারেক্টার আপনার বলুন তো? একটু বয়স্ক, কাঁচা পাকা চুল আর হাতে একটা লাঠি। শান্তনুবাবু, আপনার মেকআপটা যিনি করেছেন তিনি সত্যিই খুব যন্ত্রেল শিল্পী। আপনি কিন্তু অতটাও নন। আপনার ভয়েসের ওপর কিন্তু আপনাকে আর একটু কাজ করতে হবে। কাল আমি একটু বেশি টায়ার্ড ছিলাম, তাই গলাটা একটু চেনা চেনা লাগলেও ঠিক ধরতে পারিনি। কিন্তু পিছন থেকে লাঠির বাড়িটা মাথায় পড়ার ঠিক আগের মুহূর্তে আপনার মুখ থেকে আসা পিপারমেন্ট মাউথ ফ্রেশনারের গন্ধটা ঠিক চিনে ফেলেছিলাম। শান্তনু এবার রেগে উঠে দাঁড়ালো। আপনি কি বলতে চাইছেনটা কি? আমি খুন করেছি হিরণময় বাবুকে? হিরণময় বাবু যখন খুন হন তার অনেক আগে আমি বেরিয়ে আসি ওখান থেকে। কি যে বলেন না, আপনি কাউকে খুন করতে চাইলে আবার সেখানে উপস্থিত থাকতে হয় নাকি আপনাকে? কাকে কোথায় খুন করতে হবে বলুন, এক্ষুনি শেষ করে দিচ্ছি। ইয়ার কি হচ্ছে? শান্তনু এবার রেগে প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল ইভার উপরে। ইন্সপেক্টর সাহেব আটকালেন। ইভা হাসতে হাসতে বলল, আরে আরে আরে, এত উত্তেজিত হচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান, আপনাকে বরং একটা সিনেমা দেখাই। সিনেমা দেখলে আপনার মনটা ভালো হবে, আর এখানে যারা আছেন তাদেরও ভালো লাগবে। ইভা এবার সেই বড় টিভিটা চালালো। পেনড্রাইভ সেট করে সেদিনের সঞ্জয় রিসেপশনের ভিডিওটা চালালো। একটু বাদেই দেখা গেল শান্তনুকে। এদিক ওদিক তাকিয়ে শান্তনু ডাস্টবিনে কি যেন ফেলছে। ইভা সেখানটায় পজ করে বলল, আপনি এটা কি ফেলছিলেন শান্তনুবাবু? শান্তনু অন্যদিকে তাকিয়ে টেনশনে হাত ঘষতে ঘষতে বলল, কি ফেলেছি অত মনে আছে নাকি? বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করেছি, কোনো টিস্যু পেপার হবে হয়তো, কিছু একটা ফেলেছি, ওসব আমার মনে থাকে না। ইভা হাসতে হাসতে বলল, ও তাই নাকি? টিস্যু পেপার? আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু জুম করে দেখি। ইভা পেনড্রাইভের নেক্সট স্লটে ওই ছবির সিনটুকুর একটা জুম ভার্সন ক্যাপচার করে রেখেছিল। সেটা এবার দেখা গেল। পরিষ্কার দেখা যাচ্ছে শান্তনু একটা ওষুধের শিশি ফেলছে।
শান্তনুর হাত ঘষা যেন বেড়ে গেছে। হাত ঘষতে ঘষতেই বলল, আমার ওষুধের শিশি খাওয়ার আগে খেতে হয়। তাই নাকি? আচ্ছা, এটা আরো জুম করছি তাহলে। নামটাও ভালোভাবে পড়া যাচ্ছে, তাই না? আমি দেখাচ্ছি, দাঁড়ান, পরের স্লাইডটাতেই আছে, দেখাচ্ছি। ইভা পরের স্লাইডটা বের করলো। এখানে ওষুধের নামটা ভালো করেই পড়া যাচ্ছে, অ্যাট্রোপিন, যার একটা ফোঁটাও হিরণময়বাবুর হার্টের গতি বাড়ানোর জন্য যথেষ্ট। ইভা বলল, হিরণময় বাবুর এমনিতেই প্রেশার হাই ছিল, এই ওষুধটা দিতে তার হার্ট রেট আরো বেড়ে যায়। এতটা ধকল তিনি সহ্য করতে পারেননি। গগনবাবু একটু দূরে বসেছিলেন। তিনি প্রায় লাফিয়ে চলে এলেন শান্তনুর কাছে। এসে সোজা গলা টিপে ধরে বললেন, আমি আগেই বলেছিলাম এই এই খুন করেছে হিরণময়কে। শান্তনু আবার গায়ের জোরে ধাক্কা মেরে ছাড়িয়ে নিল নিজেকে। একটা জোরে ধাক্কা মেরে সরিয়ে দিল সে গগনবাবুকে। তারপর ইভার সামনে এসে চিৎকার করে বলল, হ্যাঁ ঠিক আছে, আমি ওষুধের শিশিটা ফেলেছি ডাস্টবিনে, তাতে কি প্রমাণিত হয়? তাতে কি এটা প্রমাণিত হয় নাকি যে আমি ওষুধটা দিয়েছি হিরণময় বাবুকে? একদমই ঠিক। এই বুদ্ধিটা আগে আসেনি কেন বলুন তো আপনার মাথায়? টেনশনে শুধু শুধু আমার মাথায় লাঠির বাড়িটা মারলেন। তোর শান্তনু এবার ধপ করে বসে পড়লেন সোফায়। সবাই হাঁ করে চেয়ে আছে ইভার দিকে। ইভা আলতো হেসে বলল, সবার বোধহয় ব্যাপারটা না গুলিয়ে যাচ্ছে। দাঁড়ান, আমি বুঝিয়ে দিচ্ছি। দুজন অভিনেত্রীকে নিয়ে শান্তনুবাবু এবং হিরণময় বাবুর মধ্যে একটু মন কষাকষি ছিল। শান্তনুবাবু চেয়েছিলেন তার বান্ধবীকে পরবর্তী মুভির জন্য সাইন করতে, কিন্তু হিরণময় বাবু চাইছিলেন অন্য হিরোইন। এসব নিয়ে কিছুদিন আগেই ওদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি হয়। স্টুডিও পাড়ার সকলেই এই কথাটা জানে। শান্তনুবাবুর মাথা হঠাৎ গরম হয়ে যায়, আর গরম হয়ে গেলে তিনি একটু অদ্ভুত অদ্ভুত কাজ করে ফেলেন। যেমন সঞ্জয়ের বিয়ের এই ভিডিওটা আমার চোখে পড়বে এবং এটা চোখে পড়লে আমি ওকে সন্দেহ করব, সেটা বুঝেই উনি আমার উপর অ্যাটাক করান। কিন্তু এটা করে উনি যে নিজেকে আরো ফোকাস করলেন সেটাই বুঝতে পারলেন না। শান্তনুবাবু, আপনি মাথাটা একটু ঠান্ডা করুন, এরকম হুটহাট উল্টোপাল্টা সিদ্ধান্ত নেবেন না কিন্তু। শান্তনু গোঁজ হয়ে মাথা নিচু করে বসে রইল। ইভা একইভাবে বলে যেতে লাগলো, সেদিনও ঠিক একইভাবে ওষুধটা তিনি পকেটে করে হাজির হয়েছিলেন বিয়ে বাড়িতে। উদ্দেশ্য ছিল সময় সুযোগ বুঝে ওষুধটা কোনোভাবে হিরণময় বাবুর শরীরে ইনজেক্ট করা। কিন্তু বেশিক্ষণ আর রাগ ধরে রাখতে পারলেন না, কিংবা সাহস পেলেন না, তাই ওষুধটা ডাস্টবিনে ফেলে চলে এলেন। দুঃখের বিষয়, ভর্তি শিশি ফেলার ভিডিওটাই উঠে গেল ক্যামেরায়। কিন্তু যাই হোক, এই হিরণময় বাবুকে শান্তনুবাবুই খুন করতে চেয়েছিলেন, কিন্তু উনি করেননি। চারিদিক নিস্তব্ধ। সোফার মধ্যে মাথা নিচু করে বসে আছে শান্তনু। সবাই হাঁ করে তাকিয়ে আছে ইভার দিকে। ইভা এবার আস্তে আস্তে এগিয়ে এলো গগনবাবুর দিকে। তার সামনে একটা ওষুধের বিল রেখে বলল, গগনবাবু দেখুন তো, এটা চিনতে পারছেন? গগনবাবু বিলটার দিকে এক ঝলক তাকিয়েই চোখ সরিয়ে নিল। হ্যাঁ, এটা আমার ওষুধের বিল, প্রত্যেক মাসে নিতে হয়। এতে কি প্রমাণ হবে? আপনাদের না এই একটা মুশকিল, কিছু একটা বললেই আপনারা এমন প্রমাণ খোঁজেন। কেন বলুন তো? এতে কিছুই প্রমাণ হয় না। এটা সামনের একটা ওষুধের দোকানের বিল। আপনি প্রত্যেক মাসে এখান থেকে নিজেরও হিরণময় বাবুর জন্য ওষুধ কেনেন। আচ্ছা, এবার এই অ্যাট্রোপিন ওষুধটা কার জন্য কিনেছিলেন বলুন তো? গগনবাবু ঘামতে শুরু করলেন। আমার জন্য। ডক্টর আমাকে এটা খেতে বলেছিলেন। প্রেসক্রিপশনটা একটু দেখাবেন? প্রেসক্রিপশন নেই, ডক্টর আমাকে ফোনে বলেছিলেন। ইভা এক দৃষ্টে ভদ্রলোকের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, বেশ, আপনার ডাক্তারের সাথে তাহলে কথা বলিয়ে দিন। গগনবাবু এবার উঠে দাঁড়ালেন। আমি ওখানে ছিলাম না, তাও আমার উপরে এত সন্দেহ কেন? তার কারণ আপনিও শান্তনু বাবুর মতোই হিরণময় বাবুকে মারতে চেয়েছিলেন, কিন্তু মারেননি, মারতে পারেননি। এখনো খুঁজলে ওটা হয়তো আপনার প্যান্টের পকেটে পাওয়া যাবে। হিরণময় বাবু আপনার কুকীর্তির কথা জানতে পেরে আপনাকে আস্তে আস্তে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সেটা জানতে পেরেই আপনার একবার মনে হয়েছিল যে লোকটাকে যদি এবার পৃথিবী থেকে সরিয়ে দিই তাহলেই বোধহয় আপনার মঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত আপনিও সাহস করতে পারেননি। আপনার বুদ্ধিটা শান্তনুবাবুর চেয়ে একটু বেশি বলে ওষুধটা ফেলেননি, নিজের সঙ্গেই রেখেছেন। ফেললে ধরা পড়ে যাওয়ার ভয় ছিল তো। গগনবাবু এবার থমথমে মুখে প্যান্টের পকেট থেকে ওষুধের শিশিটা বের করল। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে ইন্সপেক্টর সাহেব এবার বললেন,
তাহলে ম্যাডাম খুনটা করলো কে? ইভা হালকা হেসে বলল, খুনটা করলো কে তাহলে? তাই তো, লাখ টাকার প্রশ্ন। তার আগে একটা গল্প বলি। তাহলে সেই গল্পটা হলো, আজ থেকে কয়েক বছর আগে নমিতা বলে একটি মেয়েকে রেপ করে খুন করে তন্ময় মিত্র। কি তন্ময় বাবু, ঠিক বলছি তো? তন্ময়বাবু এতক্ষণ চুপ করে বসেছিলেন। সকলের সামনে অপ্রিয় প্রসঙ্গ এসে পড়ায় খানিকটা বিরক্ত হয়ে বললেন, এটা তো অনেক দিনের ব্যাপার। তাছাড়া আমি তো এখন এখানে থাকিই না, তাহলে তো এসব প্রসঙ্গ আসার কথা না। ইভা আবার হেসে বলল, দেখুন তন্ময় বাবু, এটা অনেক দিন আগের ব্যাপার, আর তখন এই কেসের কিনারা হয়নি বলে যে আর কোনোদিন এই কেস উঠবে না তার তো কোনো মানে নেই। সেদিন নমিতা বিচার পায়নি। আপনার বাবার টাকার জোরে আপনি কেসটা থেকে মুক্তি পেয়েছিলেন, কিন্তু সেদিনই একজন প্রতিজ্ঞা নেয় যে আপনাদের উচিত শিক্ষা দেবে। আপনি হাতের বাইরে ধরা ছোঁয়ার বাইরে একেবারে বিদেশে চলে গেলেন, কিন্তু আপনার বাবা তো এখানেই রইলেন। তার অপরাধ তো আপনার চেয়ে কম কিছু নয়। খুনি এবার একটু একটু করে ভাব জমাতে লাগলেন হিরণময় বাবুর সাথে। ভদ্রলোক হিরণময় বাবুকে এতটাই হাত করলেন যে সেরকম একটা অভিনয় না জানলেও হিরণময় বাবুর প্রত্যেকটা সিনেমার জুনিয়র আর্টিস্টের রোল পেয়ে গেলেন। গগন বাবুর বিশ্বাসঘাতকতার খবর ইনিয়ে দিতেন হিরণময় বাবুকে। হিরণময় বাবু একটা সময় ভদ্রলোককে এতটাই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তার বিয়ের অনুষ্ঠান পর্যন্ত হাজির হয়ে গেলেন। আর সেই সুযোগে উপহার নেওয়ার পর হ্যান্ডশেকের সময় অ্যাট্রোপিনে ডোবানোর সুচ ঢুকিয়ে দেয়। কি সঞ্জয়, তাই তো? সঞ্জয় এক কোণে চুপ করে বসে আছে, দরদর করে ঘামছে সে। একটা কথারও কোনো উত্তর দিচ্ছে না সে। সঞ্জয়? কথাটা বলল দিগন্ত। হ্যাঁ, সঞ্জয়। সঞ্জয়ের প্রথম প্রেমিকা নমিতা। তার মৃত্যু কোনোদিনই ভুলতে পারেনি সঞ্জয়। ধীরে ধীরে হিরণময় বাবুর কাছাকাছি এসেছে সে। খুনের জন্য সে নিজের রিসেপশনের দিনটাকেই বেছে নিয়েছিল। প্রাক্তন প্রেমিকার খুনের বদলা নিয়ে নতুন জীবনে প্রবেশ করবে, হ্যাঁ এমনই কিছু ভেবেছিল সে। অ্যাট্রোপিনের শিশিটা বিয়ে বাড়িতে না ফেলে নিজের বাড়ির ডাস্টবিনে ফেলেছিল, কারণ সঞ্জয় জানতো বিয়ে বাড়িতে ভিডিও হচ্ছে। ব্যাপারটা ধরা পড়ে যাওয়ার ভয়ও আছে। আইডিয়াটা ভালোই ছিল, তবে পরদিন ময়লা নিতে না আসায় সমস্যাটা হয়ে গেল, বুঝলে? তারপর দিন পুলিশের লোক ময়লা নিতে যায় এবং ডাস্টবিন থেকে উদ্ধার হয় ওষুধের খালি শিশি। সঞ্জয় এখনো চুপ করেই বসে আছে, এক কোণায়, কোনো কিছুই বলছে না। ইভার বসার ঘরে হাসির আওয়াজ বাড়ির বাইরে থেকে শোনা যাচ্ছে। পাণ্ডেবাবু নিউটাউনের ইন্সপেক্টর আর নিবেদিতাও আছে। দিগন্ত হাসতে হাসতে বলল, পাণ্ডেবাবু, আমি কিন্তু শান্তনুবাবুর সঙ্গে একদম একমত। কলকাতা পুলিশের এমন অবস্থা হলো যে ইভার মতন একজন সাধারণ মানুষের কাঁধে ভার পড়ল খুনি ধরার। পাণ্ডেবাবু হাসতে হাসতে বলল, আরে মশাই, ওটা তো আপনাকে দেখানোর জন্য যে আপনার গিন্নিটি মোটেই সাধারণ মানুষ নন। এবার থেকে ওই স্কুলে পড়ানো ছাড়াও যদি একটু ছাড়েন তাহলে আমার ওই রাজাবাগানের কেসটা সম্বন্ধে একটু কথা বলতে পারি। দিগন্ত গম্ভীর হয়ে ইভার দিকে তাকিয়ে বলল, যা ভালো বোঝো করো, কিন্তু মনে রেখো মাথা কিন্তু একটাই, হ্যাঁ? অলরেডি দুবার ফেটে গিয়েছে। ইভা তার চেয়েও গম্ভীর হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে পরের বার তোমার মাথাটা ফাটাতে বলবো, কেমন? এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের কলমে হিরণময় হত্যা রহস্য। তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই নিবেদন? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। আর এইরকম সব গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতেও ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।